গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন অন্নদা শঙ্কর রায়ের লেখা দুজনায়। সেদিনও এমনি একলাটি বসেছিলুম। পড়ার বইখানি কোলের ওপর পড়েছিল, কিন্তু তার উপর চোখ পড়ছিল না। ভাবছিলুম আরেকজনের কথা। আজ যেমন ভাবছি, মনে হচ্ছে মিলনের পূর্বাহ্ন আর অপরাহ্ন দুই সমান ব্যাকুলতায় ছলছল। টেলিফোনের ঘণ্টা বেজে উঠল। সকালবেলা তার চিঠিও পাইনি, ফোনও শুনিনি। সকালের আলো দুপুরে ঝিমিয়ে পড়েছে। কে জানে কার ফোন। গা তুললুম না। মিসেস ফিশার বুড়িকে তার কসাই কিংবা মুদি স্মরণ করছিল ভেবেছিলুম, কিন্তু বুড়ি ডেকে বললে, মিস্টার চৌধুরী, তোমার সেই বন্ধুনি। সেই বন্ধুনির জন্যে মিস্টার চৌধুরীর কিছুমাত্র মাথা ব্যথা ছিল না। কেন যে তিনি এই হতভাগ্যকে মাঝে মাঝে আপ্যায়ন করেন তিনিই জানেন। কম্প্রপদে নম্র নেত্রপাতে ফোনের রিসিভার কানে তুলে নিলুম। কানটাকে ঝাঁঝিয়ে নিয়ে কে যে কথা বলে গেল বুঝলুম, অর্থাৎ কে তা বুঝলুম, কি তা বুঝলুম না। বাঁচা গেল যে ইনি সেই বন্ধুনি নন। ইনি ফিসফিস করে কথা বলেন না। ইনি কথা দিয়ে যেন কান মুলে দেন। যাকে দেখবার জন্য এত ব্যগ্র ছিলুম, সে যে কি বললে তা শোনবার ধৈর্য ছিল না। প্রতি প্রশ্নের উত্তরে একটা করে হ্যাঁ দিয়ে গেলুম। বললুম, হ্যাঁ, আজ বিকেলে তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাব। গেলুম যখন, তখন গায়ে ছিল অর্ধেকটা টেনিসের পোশাক, অর্ধেকটা মামুলি, আর হাতে একখানা ফ্রান্সিস টমসন। 4:30টার সময় অমুক জায়গায় দেখা করবার কথা। অমুক জায়গায় পায়চারি করতে লাগলুম। সে আর আসেই না। আশেপাশের রাস্তাগুলোয় খানিকটা করে গিয়ে দেখতে লাগলুম, যদি দূর থেকে তাকে দেখতে পাই। মনে মনে বকুনির ভাষায় শান দিতে থাকলুম। 1/2 মাইল দূর থেকে অবশেষে দেখা গেল কে একজন শুক্লভূষণা আসছেন। এত জোরে পা ফেলছেন যেন ধান ভানছেন, আর এত দূরে দূরে যেন প্রতিবারেই লঙ্কা ডিঙোচ্ছেন। খানিকটা কাছে যখন এলেন, তখন দেখি হাতে একটা বেতের ব্যাগ রয়েছে। এগিয়ে গিয়ে ছিনিয়ে নিলুম। বললুম, কত দেরি করেছ জানো? সে একটা কৈফিয়ত দিলে। দুজনে মিলে ট্রেনের অভিমুখে ছুটলুম। পথে যেতে যেতে বললে, তোমার সঙ্গে কিছুই আনুনি কেন? আমি বললুম, এর বেশি কি আনতুম? সে বললে, তোমাকে বোধহয় অন্য একটা বাড়িতে রাত কাটাতে হবে। এক বাড়িতে দুটো ঘর পাওয়া যাবে না। ব্যাপার কি? রাত্রে ফিরে আসবো মিসেস ফিশারকে বলে এসেছি যে। এ কেমন কথা? তখন না বললে আমার সঙ্গে সোমবার অবধি উইকেন্ডে আসছো? ঠিক শুনতে পাইনি বোধহয়। ভেবেছিলুম তোমার সঙ্গে আলোচনা করে স্থির করব। এখন এই বেশেই যেতে রাজি আছি। কেবল একটা ফোন করে বুড়িকে বলে দিতে হবে আজ রাত্রে ফিরব না। কিন্তু সঙ্গে তো কিছুই নাওনি। অন্তত একটা টুথব্রাশও তো দরকার। তোমার টুথপেস্টের খানিকটা দিও। এক বাড়িতে থাকলে তো, তার চেয়ে বরং রাস্তায় কিনে নিও একটা। রাতের পোশাকের নাম মুখে আনলুম না। বললুম, একখানা খুর কিন্তু ভয়ানক দরকার কাল সকালে। বাড়ির কেউ ধার দেবে না? কিংবা কাছে কোথাও নাপিত পাবো না? পাগল, চাষার বাড়ি যাচ্ছ, খেয়াল নেই? আর গ্রাম কিংবা শহর সেখানে কোথায়? ফার্ম হাউস। আমি বললুম, তবে দেখা যাক কি হয়। এই বলে ফ্রান্সিস টমসন খুলে বসলুম। এতক্ষণে আমরা ট্রেনে উঠে বসেছি। বললুম, বেশ মজা না? কতটা ইলোপমেন্টের মতো লাগছে। সে বললে, দূর। ওয়াটারলু স্টেশনে মিসেস ফিশারকে ফোন করতে করতে ট্রেন ছেড়ে দিল। আগামী ট্রেনের জন্য অপেক্ষা করবার ফাঁকে সে বললে, টাকাও তো আনুনি। নাও, এই দিচ্ছি। কি কিনতে চাও কিনে ফেলো। একখানা রাইটিং প্যাড কিনলুম।
ফ্রান্সিস টমসনের সাথী। ট্রেনের খালি কামরা দেখে উঠলুম। কখন একটি যুবক উঠে পড়েছে, অতএব মামুলি কথাবার্তা। যুবকটি নেমে গেলে দুটি প্রৌঢ়া আরোহণ করলেন। তারা নামতেই জন কয়েক গ্রাম্য ভদ্রলোক। অবশেষে আমরাই চেঞ্জের জন্য নামলুম। সে বললে, এবার কিছু ফ্রান্সিস টমসন পড়ে শোনাও। আমাদের ট্রেন এসে পড়ল। বই ও ব্যাগ নিয়ে আমরা যে কামরাটায় উঠলুম সেটাতে কে একজন বার্নার্ড শর মতো টেরি ও দাড়িওয়ালা প্রবীণ বসেছিলেন। অন্যান্য লোক ভিড় করে ঢুকল। কিছুক্ষণ পরে সে বললে, ওই দেখো বক্সিল, পাহাড়টা চকখড়ির, যেখানে সেখানে ঘাস উঠে গেছে। চক দেখতে পাচ্ছ না? পাচ্ছি। ওই শোনো, একটা কুকুর ডাকছে, শুনতে পাচ্ছ? না, থেমে গেছে। ডরকিংয়ে নেমে আমরা বাস ধরলুম। তার পার্সটা ততক্ষণে আমার হয়েছিল। উটনহ্যাচের টিকিট। তখন 7টা বেজে গেছে, কিন্তু রোদ যেন দুপুরবেলার রোদ। লিথ হিলের উপর দিয়ে পায়ে হেঁটে যাবার পথ ঘন বনের মধ্যে। তার চোখ কান ঘ্রাণ উদগ্র আগ্রহে গাছ পাখি ফুলের সঙ্গে তন্ময় হয়ে গেল। উটপিজনের ডাক শুনেছ? তোমাদের ভারতবর্ষের কুকু বুঝি অমন ডাকে? না, ভারতবর্ষের কুকু ডাকে কু, একটানা মেলোডি। তোমাদের কুকু বলে কুকু, দুটো নোট। আর তোমাদের উটপিজন ডাকে কতকটা আমাদের ঘুঘুর মতো। দেখো দেখো, ব্লুবেল ফুল দিয়ে ছাওয়া জমিটুকু যেন একখানি গালিচা। জলের ঝরঝর শুনছ? তার শুনছি নে। বনের শেষে যেখানে পৌঁছলুম সেটার নাম ফ্রাইডে স্ট্রিট। কিন্তু শহর নেই, গ্রামও নেই। জলার ধারে একটা সরাই, নাম স্টিফেন ল্যাংটন। দেখা গেল সরাইতে বসে গ্রামের লোক গান করছে। কাছাকাছি এক জায়গায় বসে আমরা কিছু শুকনো প্রুনস খেলুম, আর কিছু কিশমিশ। গোটা কয়েক ওয়াটার ফাউল ডানা ঝাপটে জল সরগরম রেখেছিল। তবু যে দু একটা মাছ সাহস করে মাথা তুলছিল না তা নয়। অবশিষ্ট প্রুনটা তাকে দিয়ে বললুম, জানো তো, শেষের রুটি বা ফলটা যে খায় সে বছরে 1000 পাউন্ড কিংবা সুন্দরী স্বামী যেটা হোক একটা পায়। সে মিষ্টি হাসল। জিনিসপত্র হাতে ধরে ও ঝুলিয়ে আমরা উঠলুম। অনেক চড়াই উতরাইয়ের পরে আমাদের ফার্ম হাউসে পৌঁছানো। পথে একদল গ্রাম্য ছেলে মেয়ে টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছিল। ফার্ম হাউসে যখন পৌঁছই তখন সূর্য ডোবে ডোবে, কিন্তু গোধূলির আভায় দিগঙ্গনার মুখ স্নিগ্ধ দেখাচ্ছে, যেন আমার সঙ্গিনীর মুখ। দরজায় টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে গেল। মহিলাটির চলনে বলনে চাহনিতে কেমন এক দুঃখের স্থিরতা, যেন বুকের উপর পাষাণ চেপে রয়েছে। আমার সঙ্গিনী বললে, আমার বান্ধবী মিস লায়নের আজ এখানে আসার কথা ছিল, তার অসুখ, তার বদলে আমি এসেছি। আমার এই বন্ধুটিকে একখানি ঘর দিতে পারেন কি? মহিলাটি ভেবে বললেন, বোধহয় পারব। ঘর তৈরি করতে মহিলাটি চলে গেলে আমি পা ছড়িয়ে দিয়ে আরাম করে বসলুম। বললুম, ঘর পাওয়া গেছে ভালোই, নইলে পাহাড়ে ওঠানামা করে আর কোথাও ঘরের খোঁজে বেরোনো আমার সামর্থ্যে কুলোত না। হ্যাঁ, যেতুম বটে বাড়ি খুঁজতে, যদি একখানা ট্যাক্সি করে আমাকে পাহাড় থেকে নামাতে, কিংবা একখানা এরোপ্লেন করে। দুঃখের বিষয়, 10 মাইল না হাঁটলে কোনোখানেই পাওয়া যায় না। অগত্যা তোমাকেই গোলাঘরে পাঠিয়ে তোমার ঘর আমি দখল করতুম। এবার আমরা হাত মুখ ধুতে গেলুম। মহিলাটি আমাদের জন্যে ডিম রুটির বেশি আর কিছু জোগাড় করতে পারলেন না। সে ডিম খায় না বলে মুশকিলেই পড়ত যদি না কৌটাবদ্ধ সার্ডিন বাড়িতে থাকত। সে বললে, তোমার জন্য কোকো করতে বলেছি। আমি বললুম, খালি দুধই সবচেয়ে পছন্দ। তোমাকে না মিসেস নরড রোজ রাত্রে কোকো খাইয়ে ঘুম পাড়াতো? ওই বদভ্যাসটা মিসেস ফিশার ছাড়িয়েছে, এবার খালি দুধ ধরেছি। সেই ভালো,
ফার্ম হাউসে খাঁটি দুধ পাবে, আর তাজাও। সত্যি দুধটা সুন্দর ছিল, কিন্তু সে দুধ খায় না। সাপারের শেষে খানিকটা বাইরে বেড়ানো গেল। আঁধার হয়ে আসছে দেখে সে বলল, তবে উপরেই যাওয়া যাক, আমার ঘরে। তার ঘর থেকে পশ্চিম আকাশের তখনও কিছু আভা দেখা যাচ্ছিল। যতদূর চোখ যায় গাছপালা। ফার্ম হাউসের মাঠে একটা ঘোড়া চড়তে চড়তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল ঘুমের ঘোরে। কুকু তখনও ডাকছিল। সে বললে, দুটো কুকু। আমি বললুম, একটা। ব্ল্যাকবার্ডের কণ্ঠে শ্রান্তির সুর। বাতাস বয়ে আনছিল গর্সের সুগন্ধ। ঘোড়াটা বসল, তারপর গড়াগড়ি দিতে দিতে মরার মতো শুল। আমরা এই উপলক্ষে কিছুক্ষণ পশুতত্ত্ব নিয়ে আলোচনা করলুম। একটা ব্যাঙ ডাকছিল কতক দূরে, একটা ঝিঁঝি পোকা কিছু কাছে। অন্ধকার যখন সবাইকে ঘুম পাড়াল তখন সে বললে, এবার তোমার ঘুমোবার সময় হয়েছে। আমি ঠিক করে ফেললুম আর মায়া বাড়াব না। এই পর্যন্ত আমরা, এরপর থেকে সে আমি। বোধ করি একটু ক্ষিপ্র গতিতে তার ঘর থেকে নিষ্ক্রান্ত হলুম। তাকে কোনো কিছুর অবকাশ না দিয়েই বললুম, গুড নাইট। সে প্রায় ছুটে এলো, আমার মাথাটিকে দুহাতে ধরে দুই গালে দুটি চুমু খেল। আমি কৃতজ্ঞতার ভারে তার বাহুতে ভেঙে পড়লুম। অনেকক্ষণ পরে মুখ তুলে বললুম, আজ সারা সকাল দুপুর কি ভেবেছি জানো? কি ভেবেছ? ভেবেছি আজ যদি তাকে না দেখি তো বাঁচব না। 2 দিন দেখিনি, মনে হচ্ছিল 2 বছর। সে চুপ করে রইল। বললুম, কোনো প্রার্থনা নিষ্ফল হয় না, এক মনে ডাকলেই সাড়া মেলে। বিদায় নিতেই হলো, তবু মনটা ভরে রইল। গাছ পাখি ফুল থেকে তার মন প্রাণ ফিরিয়ে এনে সে আমার গালে ধরে দিল। আমার ঘরে যখন গেলুম তখন খোলা জানলা দিয়ে গর্সের সুবাস এসে আমার বিছানায় মিলিয়ে যাচ্ছিল। আমি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লুম। তন্দ্রার শেষের দিকে বোধ হচ্ছিল কত কাছাকাছি আমরা এসেছি। মাঝখানকার দেয়ালটাকে মায়া বলে উড়িয়ে দিলে আমরা একই ঘরে পাশাপাশি শয্যায়। সকালে উঠে প্রথম ভাবনা, দাঁত মাজি কেমন করে। মুখ ধোবার জায়গায় যে সাবানখানা ছিল তাই দিয়ে কাজ চালানো গেল। চুল আঁচড়াই কেমন করে। মোমবাতির সঙ্গে যে দেশলাইটা ছিল তার গোটা 5 কাঠি মিলিয়ে চিরুনির মতো করলুম, কিন্তু দাড়ি কামাবার উপায় কিছুতেই খুঁজে পাইনি। সসংকোচে নিচে নামলুম। পোড়ো জমিটাতে 2-3 ডজন মুরগি ছানা কিলবিল করে চড়ে বেড়াচ্ছিল। যিনি যত সদ্য ডিম থেকে বেরিয়েছেন তারই ব্যগ্রতা তত বেশি। ঘোড়াটা অনেকক্ষণ উঠেছে, পাখিরা এতক্ষণে অর্ধেক কাজ বা অকাজ করে রেখেছে। 9টা বাজে, তারা উঠেছে 4টের আগে। সে নিচে নেমেই বললে, তোমাকে একটা নতুন পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেব, ইয়েলো হ্যামার। জিজ্ঞাসা করলুম, কেমন ঘুম হলো? একেবারেই ঘুমোতে পারিনি। নতুন জায়গা বলেই বোধহয় কেমন লাগলো। এ বাড়িতে একটা খোকা আছে, দেখেছ? না তো, পুরুষ মানুষ এক আমি ছাড়া আর কেউ আছে বলে তো মনে হয়নি। কালকের সেই মহিলাটি আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেলেন। পাফড রাইস যা ছিল তা একজনের মতো। বললাম, তুমি যখন ডিম খাবে না এবং বেকন যখন দুজনেই খাবো তখন ওটা তোমারই ভাগে পড়ে। আর তাছাড়া অমন নরম মুড়ি ভারতবর্ষের লোকের মুখে রোচে না, আমাদের মুড়ি মুড়মুড় করে। সে আমাকে চা ঢেলে দিল, আমি তাকে রুটি কেটে দিলুম। জোর করে একটুখানি বেকন দিতে গেলুম, উল্টে আমারই পাতে ফেলে দিলে। বললুম, বেকন আমার ভালো লাগে না। ও, জানতাম না। আরেক পেয়ালা চা? না, তুমি নাও। সে আরও 2 পেয়ালা ক্রমান্বয়ে নিলে। বললুম, একটা কমলা লেবু খাবে? চমৎকার কিন্তু এগুলো। না, ফল আমি আলাদা খেতে ভালোবাসি, রাত 10টায়। অগত্যা আমি একা খেলুম। ব্রেকফাস্টের পরে তার ঘরে যাওয়া গেল ব্যাগ নিয়ে বাইরে যাবার জন্যে। আচমকা আমার মাথাটা টেনে নিয়ে
কোথা থেকে একটা চিরুনি বার করে আঁচড়াতে শুরু করে দিলে। দেখো দেখি কেমন সুন্দর দেখায় তোমাকে ক্রিম না মাখলে। কেন ক্রিম মাখো? ক্রিম না মাখলে চুল ওড়ে। তোমার চুলের মতো শক্ত চুল তো নয়, সিংহের কেশর তো নয়। তার চুলগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলুম। আচ্ছা, আর একটু লম্বা চুল রাখো না কেন? বব করতে বলছো? জানি না বব করা কাকে বলে। আমি তো ভেবেছিলাম এইটাই বব। না, এগুলো হলো শিংল। ঘাড়ের দিকে আরেকটু লম্বা হলে বব। ভেবে বললুম, এই ভালো। এটা ছাড়া আর কিছুতে তোমাকে মানাবে না, অর্থাৎ আর কিছুতে তোমার ক্যারেক্টারটা প্রকাশ হবে না। তা নয়, আমার চুলগুলো কোনো মতেই বাগ মানবে না, লোহার শিকের মতো সোজা ও খাড়া থাকবে। সেই জন্যই বাধ্য হয়ে এমন করা। গোয়ালঘর দেখতে গেলুম। গোটা 5 পুষ্টকায় গরু, একটা নাদুস নুদুস শুয়োর, একটা ছেলে যন্ত্র চালিয়ে টার্নিপ কুচি কুচি করছিল। অনেকগুলো বেড়া টপকিয়ে মাঠ পেরিয়ে ঝরা পাতা মারিয়ে আমরা বনের ভেতর দিয়ে চলেছি। শহর থেকে উইকেন্ড কাটাতে এসে কারা সব মাঠের কোণে ক্যারাভানে বাস করছে। গাড়ির ভেতরেই তাদের শোবার ঘর, খাবার ঘর, রান্নাঘর। কিন্তু দিন ভালো থাকলে তারা বাইরে টেবিল পেতে খায়, খেলা করে। আমি বললুম, ক্যারাভানে যদি থাকতে হয় তবে জিপসিদের মতো সমস্ত ইংল্যান্ড ঘুরে বেড়ানো উচিত, যেমন সেদিন সিনক্লেয়ার লুইস বেরিয়েছিলেন। সে বললে, এরাও ঘুরে বেড়াবে, কিন্তু 1 বছরেই সবটা নয়, প্রতি বছর একটা করে জায়গা। আগামী বছর এদের ক্যারাভান আর এখানে থাকবে না। আমরা বনের ভেতর এক জায়গায় বসে পড়লুম। বসতে বসতেই অর্ধ শয়ান, পাইন গাছের তলায়, তার মানে ছায়া যার সামান্যই, রোদ যার ভেতর দিয়ে পড়ে এমন গাছের তলায়। ঘাসের ওপর নয়, পাইনের ছুঁচের উপর বসতে তার ভালো লাগে। বললে, ফ্রান্সিস টমসন পড়ে শোনাও তো। বললুম, তোমার গলার স্বর মিষ্টি, তুমি পড়ো, আমি বেছে দিই হাউন্ড অফ হেভেন। বেশ বড়, ছোট নেই? আচ্ছা, ডেইজি? সে পড়ে চলল। যখন শেষ করল তখন আমি বললুম, কয়েকটা লাইন ভারী সুন্দর, তাই না? ওই যেখানে বলছেন, দ্য রোজেস সেন্ট ইজ বিটারনেস টু হিম দ্যাট লাভ দ্য রোজ, আর উই আর বর্ন ইন আদার্স পেইন অ্যান্ড পেরিশ ইন আওয়ার ওন। কাছেই ফ্রান্সিস টমসন বাস করতেন। মেনেলরা তাকে যত্নেই রেখেছিলেন। বেচারার প্রথম জীবন কিন্তু বড় কষ্টে কেটেছিল। লন্ডনের রাস্তায় রাস্তায় দিন কাটাতেন, রাত্রে নদীর বাঁধের উপর পড়ে ঘুমোতেন, কিন্তু সব অবস্থাতেই কবিতা লিখতেন। তবু ভাগ্য ভালো, বেঁচে থাকতেই খ্যাতি পেলেন। এখন তো যশ বাড়তে লেগেছে, যেখানে যাও সেখানেই তার সুখ্যাতি। বড় আনপ্র্যাকটিক্যাল মানুষ ছিলেন, ভোলা মন, কখন কি পড়তেন কি করতেন, একেবারে ছেলে মানুষ। ওটা কবি প্রকৃতি। ব্যতিক্রম ঘটেছিল কেবল শেক্সপিয়র বা ভিক্টর হুগোদের মতো মহাকবিদের বেলায়। ওদের ব্যবসায়িক বুদ্ধিটা ছিল কবি প্রকৃতির মতোই জোরালো। দেখো তো কটা বেজেছে, উঠতে হবে। 11:30। ওঠা গেল। চলতে চলতে কত কথা। একটা টাওয়ার, সেকালে যারা মাসুল এড়িয়ে জাহাজের জিনিস বাজারে চালান দিত তাদেরই গড়া, কিংবা তাদের ধরবার জন্যে গড়া। গোটা কয়েক কমলা লেবু কিনতে পেয়ে কিনলুম। মাটিতে বসে বহু দূরস্থিত সমুদ্রের দিকে তাকালুম। সে বললে, সমুদ্র 30 মাইল দূরে। আমি বললুম, অত না। প্রথম লেবুটা প্রায় পচা। সে বললে, আরেকটা খাও। তাকে আরেকটা খেতে বলায় সে কিছুতেই খেল না। তখন সেটাকে বিতরণ করার জন্য তুলে রাখলুম। সে বললে, কবি ট্রিভেলিয়ানের নাম জানো নিশ্চয়ই, সেই যিনি গ্রিসের বিষয়ে লেখেন। তার বংশের সবাই ডিপ্লোম্যাট বা পলিটিশিয়ান। তিনি কিন্তু দৈত্যকুলের প্রহ্লাদ। কেবল কবি নন, গ্রিসের কবি। বিয়ে করেছেন এক ডাচ চিত্রকরকে। সুখী দম্পতি। এই পাহাড়ের তলায় তাদের বাড়ি। রবিবার
লন্ডন থেকে বহু লোক বেড়াতে এসেছে। গাছতলায় বসে একদল স্ত্রী পুরুষ বনভোজন করছে। দূরবীন চোখে দিয়ে কেউ কেউ সমুদ্র দেখছে। কেবল যে মেয়েটি চকোলেট ও কমলালেবু বিক্রি করছিল তার ছুটি নেই। বনের খানিকটা কাটা গেছে জার্মান যুদ্ধের বন্দীদের দিয়ে। যুদ্ধের সময় নরওয়ে থেকে কাঠ আসা বন্ধ ছিল বলে বনের সৌন্দর্য হ্রাস। সে করুণ নয়নে চেয়ে রইল, যেন বনের ব্যথা তারও ব্যথা। কারা সব বনভোজন করে রাবিশ ছড়িয়ে গেছে দেখে তার যা রাগ। কেন ওরা নিজেদের রাবিশ নিজেরা বাড়ি নিয়ে যায় না? ওদের গ্রেপ্তার করা উচিত। আমরা পথ হারিয়েছিলুম। বাঁকা পথে ঘুরে ফিরে এক জায়গায় দেখি কতগুলি ছেলে মেয়ে গাছে চড়ছে ও গাছের তলায় খেলা করছে। আমার হাতের সেই কমলা লেবুটাকে বিতরণ করার সময় এলো। 3টি খুকির সামনে গিয়ে বললুম, কাকেই কমলা লেবুটা দিই বলো তো? একটি খুকি একটু দ্বিধা না করে বলল, আমাকে। তাকেই দিলুম। সঙ্গিনী তাকে অনুরোধ করলে অন্যদের সঙ্গে ভাগ করে খেতে। মজা এই যে খুকির দাঁত বলতে গুটি 4-5, তবু তার দাবি বলতে গোটা কমলা লেবুটা। খুকিদের কাছ থেকে পথের সন্ধান জোগাড় করে আবার সেই ক্যারাভ্যানওয়ালাদের মাঠ বেয়ে বাসায় ফেরা গেল। 2টো ঘোড়াকে 2টি খুকি কি যেন খাওয়াচ্ছিল। ঘোড়া 2টি অখণ্ড মনোযোগ সহকারে খাচ্ছিল। আমরা ফিরতেই গৃহকর্ত্রী ডিনার দিয়ে গেলেন, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমরা আরম্ভ করতে পারলুম না। রোস্টেড বিফ, ভাজা আলু, সিদ্ধ শাক, ডিম কাস্টার্ড, গুজবেরি, রুবাব। সে খুব আস্তে আস্তে খায়। বকবক করবার অবসর আমারই বেশি। আমি বললুম, রেবেকা ওয়েস্ট এক বক্তৃতায় বলেছিলেন, মেয়েরা বড় বেশি ব্যক্তিবিশেষ হয়ে উঠছে, এটা কাম্য নয়। কিন্তু আমার মনে হয় পুরুষরাও যখন অত্যন্ত বেশি ব্যক্তিবিশেষ হয়ে উঠেছে, মেয়েরাও না হয়ে পারে না। ভাইয়ের পক্ষে এক নিয়ম, বোনের পক্ষে আরেক নিয়ম তো খাটে না। এই জন্যে খাটে না যে ওরা একই মাল মশলা দিয়েই তৈরি। বোনের মধ্যেও খানিকটা পুরুষ আছে, আর ভাইয়ের মধ্যেও খানিকটা নারী। সে হেসে বলল, তাই বোধহয় কেউ কেউ বলে থাকে, রেডমন্ড যদি পুরুষ না হয়ে মেয়ে হতো, আর রোজালিন্ড হতো মেয়ে না হয়ে পুরুষ, তবেই তাদের ঠিক মানাত। প্রকৃতি তো 11 ঘন্টা ধরে সেই চেষ্টাই করে এসেছিল। 11টার সময় হঠাৎ তার হাত বেঁকে গেল, সব উল্টোপাল্টা হয়ে গেল। তোমার উপর ভুল করে খানিকটা নারীত্বের আরোক ঢেলে দিয়ে দেখে, সর্বনাশ, এ যে পুরুষালী মেয়ে। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি মনে করো যে নারী হয়ে বা পুরুষ হয়ে জন্মানোটা একটা আকস্মিক ঘটনা? এর পেছনে বিধাতার কোনো অভিপ্রায় বা নিজস্ব মনস্কামনা নেই? 100 বার আছে। আমি ঠাট্টা করছিলাম না, নিছক ঠাট্টাও নয়। আসল কথা, আমাদের মধ্যে যেটা ব্যক্তি সেটি গভীরতর, আর যেটি নারী বা পুরুষ সেটি ভাষা ভাষা। এই যে আমি, এইটা আমার চরম পরিচয়, আর আমি যে পুরুষ এটা আমার একটা বৈশিষ্ট্য। সে এবার আরেকটু রুবার্বের রস ঢেলে দিলে। যত বললুম, আজ একটু কাস্টার্ড খাও, খেল না। 6 ঘন্টা পর জানলুম আমার কথা না রেখে আমাকে বাঁচিয়েছে। কাস্টার্ডের ডিম তার মাথা ধরার কারণ। খাওয়া শেষ হলে সে বললে, আমি যাচ্ছি, একটু রোদ পোয়াতে পোয়াতে ঘুমোব, কাল রাতে ঘুম হয়নি। এই বলে একটা বালিশ চেয়ে আনল, যেখানে গর্সের কাঁটা পড়ে ঘাস থেকে নরমত্ব চলে গেছে, যেখানে মাটি আবড়া থাবড়া ও আগাছা পরগাছা গায়ে ও পায়ে খোঁচার মতো বিঁধছে, সেখানেই তার শোবার ইচ্ছা। আমি কিন্তু অমন জায়গার ত্রিসীমানায় বসতে পারব না। তাই অনেক ঘুরে তার ও আমার উভয়ের রুচি মিলিয়ে অনেক কষ্টে এক অর্ধেক কাঁটাবন ও অর্ধেক নরম জমি আবিষ্কার করা গেল। আমার রাইটিং প্যাডখানাকে উল্টে পাল্টে দেখে বললে, একটা কবিতাও লেখনি যে, এই বেলা লেখো বসে। এই বলে বালিশ পেতে মাথা রাখলে। ভাবলুম সে আর কথা বলবে না, ঘুমিয়ে পড়বে। কিন্তু কেমন করে কি জানি তর্ক উঠল,
আমাদের ইহকালের অভিজ্ঞতাগুলো আমরা পরকালে নিয়ে যাব কিনা। আমি বললাম, কখনো না। অভিজ্ঞতার বোঝা বয়ে নিয়ে গেলে সেই বোঝার ভারে নুয়ে পড়ব। নতুন অভিজ্ঞতা কুড়ব কেমন করে? সে বললে, এত কষ্ট করে যা শিখলুম তার কিছুই যদি সঙ্গে না নিলুম, তবে শিখলুম কেন? শিখলুম শেখানোর জন্য, নিলুম দেবার জন্য। জন্মের পরে যা কিছু হয়েছি, মরণের আগে সব হওয়াটি জগৎকে ধরে দিয়ে বুঝিয়ে দিয়ে আমরা খালাস। দেহ বলো, মন বলো, স্মৃতি বলো, শিক্ষা বলো, ইহকালের কোনো ধারই পরকালে ধারব না। সে ভীষণ অবাক হয়ে রইল। তার চিরন্তন হাসি মুখ থেকে নিবল না বটে, তার চিরন্তন শিশু চোখ রহস্যের পাতালপুরীতে মুক্তা খুঁজতে নেমে গেল। কি ভাবছ? ভাবছি তুমি যা বললে তা কি সত্যি? কেন সত্যি নয়? মনুষ্যত্বের বোঝা বয়ে কাহাতক আমরা অনন্তকাল চলব। এখনো কত হওয়াই বাকি। ফুল হতে হবে, গাছ হতে হবে, তারা হতে হবে, সূর্য হতে হবে, কত কি যে হতে হবে কে জানে। জানবার জন্যই তো মরা দরকার। মানুষ হওয়াটাই যে শেষ হওয়া বা সেরা হওয়া, এই কুসংস্কারটা তোমারও আছে নাকি? এবার সে চোখ বুজে বলল, থামো, ঘুমোতে দাও, তোমার কাব্য লেখো। কাব্য লেখার ইচ্ছা আমার আদপেই ছিল না। কাব্য ভোগ করবার এই যে সুযোগ, একে আমি যেতে দেব না আজ। তার মুদ্রিত নয়নখানির দিকে নিনিমেষে চেয়ে রইলুম, তার মুদিত নয়নখানির দিকে নির্নিমেষে চেয়ে রইলুম। কোনো ভাস্কর যেন সাদা পাথর কুঁদে গড়েছে, নিটল, সুষম, শক্ত, চোখ দুটি পদ্মকোরকের মতো, বড় নম্র, বড় নিরীহ। তার চরিত্রের দৃঢ়তা তাহলে কি দিয়ে ব্যঞ্জিত হবে? ওষ্ঠ দিয়ে। শোবার আগে সে গা থেকে জুতো ও মোজা খুলে ফেলেছিল। তার খালি পা দেখে মনে হচ্ছিল ওই অঙ্গগুলো যেন সবচেয়ে কচি। তার ঘুম আসেনি বুঝতে পারছিলুম। আবেদন জানালুম, আমারও ঘুম পাচ্ছে। সে বললে, তবে জুতো খুলে ফেলো তুমিও। আমার মাথার জন্যেই ভাবনা, জুতোর জন্যে নয়। এই কথা তন্দ্রাময়ীকে বুঝিয়ে বললুম। সে তখন বালিশের আধখানা ছেড়ে দিল। সে বোধহয় মিনিট 10 ঘুমোতে পারলে। আমার ঘুম এলো না। মুক্ত আকাশ, মেঘহীন দীপ্ত নীল, বাতাসে ফুলের গন্ধ। চোখ মেললে কত শত যোজন দেখা যায়। ঘুমোতে আমার মায়া করছিল। মাঝে মাঝে ইচ্ছা করছিল তার চোখের ওপর চোখ রেখে দেখি সে কি সত্যি ঘুমিয়েছে। তার ঘুমন্ত স্ত্রী দেখতে দেখতে আমার এই কথাটি মনে হচ্ছিল যে সে সমস্ত সত্তার সঙ্গে ঘুমোয় না। সে ঘুমোয়, কিন্তু তার ওষ্ঠে মৃদু হাসি জেগে থাকে। আবছায়ার মতো মনে হচ্ছিল আমি তার কত কাছে এসেছি। এক বালিশে মাথা রেখে মুখের কাছে মুখ আনা। সে যদি আমারই মতো মানুষ হয়ে থাকত, তার বিপদ ঘটত। কিন্তু সে মিরান্ডা, সে প্রকৃতি সরল। কেমন করে সে বুঝতে পারলে আমার ঘুম আসছে না, তাই তারও ঘুম এলো না। বোধহয় তার অস্বস্তি বোধ হল। কখন দেখি বালিশের উপর দুটি হাত রেখে, হাতের উপর মুখ রেখে আমাকে দেখছে। বললে, তোমার চুলগুলি যদি এইরকম থাকে তো আমার দেখতে ভালো লাগে। আমি খুশি হয়ে বললুম, তবে তাই হবে। ক্রিম কিনতে আমার যে খরচ সেটা তাহলে বাঁচবে। চায়ের সময় হলো দেখে আমরা উঠলুম। সে কিছু স্কোনের গায়ে মাখন মাখিয়ে খেল, আমি গোটা কয়েক কেক। খিদে ছিল না। 8টার সময় লন্ডনে ফিরব, টাইম টেবিল দেখে ঠিক করা গেল। সঙ্গে কিছু খাবার নেওয়া যাবে গৃহকর্ত্রীকে বলে। ডরকিংয়ের ট্রেন ধরে ট্রেনের সাপার খাওয়া যাবে। কিছুক্ষণের জন্য আমি ওপরে গেছিলুম। নিচে এসে দেখি অন্যান্য জিনিসের সঙ্গে পার্সটা পড়ে আছে। পার্সটা সে আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল গৃহকর্ত্রীর প্রাপ্য মিটিয়ে দেবার জন্যে। পার্সটা আমি পকেটে পুরলুম দুষ্টুমির মতলবে। 8টার সময় আমরা রওনা হব, এটা স্থির করে বেড়াতে বেরোলুম। রবিবার কাটাতে লন্ডন থেকে অনেকে এসেছে, কেউ মোটরে, কেউ মোটর সাইকেলে, কারা সব পায়ে হেঁটে। এক ঝোপের আড়ালে শখের অপেরা অভিনয় চলছে।
এক তরুণী উঁচু মাটির উপর দাঁড়িয়ে সুর করে কি একটা প্রেমের গান গাইছে। তার উত্তরে একটি যুবক নিচের মাটিতে দাঁড়িয়ে আলিঙ্গনের জন্য হাত বাড়াচ্ছে ও গান গাইছে। দলের লোক হাততালি দিচ্ছে। একটি তরুণ পিঠে রুকসাক বেঁধে পথ চলেছে। তার গলায় হাত জড়িয়ে তার সাথী হয়েছে একটি তরুণী। আমরা অনেক দলের কাছ দিয়ে, অনেকের ভেতর দিয়ে, অনেক ঘুরে ফিরে আবার এক কাঁটাবন বেছে অর্ধশয়ন হলুম। আমার আপত্তিটা প্রথমে সে না মঞ্জুর করল, কেননা কাঁটাবনের চেয়ে সুখকর আর কি থাকতে পারে। পরে যখন বললুম, তোমার মতো আমার পোশাক তো পশমি খদ্দর নয়, এটা আমার পাতলা টুইড, পোশাক নষ্ট হলে তুমি সাতগিনি দেবে, তখন সে বললে, তবে ওঠো। তখন আমি এত হাসতে লাগলুম যে কারণ বুঝতে না পেরে সে মহাবিব্রত হল। কি ব্যাপার, আমার মধ্যে এমন কি দেখলে যেটা হাস্যকর? তোমার মধ্যে নাও হতে পারে, তবে আমার জিনিসপত্রের মধ্যে? বলবো না, বলবো যদি 1 পাউন্ড দিতে রাজি হও। 1 পয়সাও না। 10 শিলিং। 1 কানা করিও না। আচ্ছা ঠিক আছে, আধ ক্রাউন দিলেই চলবে। না। আমি আবার হো হো করে হাসতে লাগলাম। আমার হাসির বানে তার মুখের অবস্থাটা বিপন্ন বোধ হলে দেখে আমি কথাটা ঘুরিয়ে দিয়ে বললুম, তোমার মতো সৃষ্টি ছাড়া মানুষ পৃথিবীতে কজন আছে? যত রাজ্যের কাঁটাবন বেছে বেছে কেন বসো? তখন সে যেন একটা কিনারা পেল। তার মুখে হাসির রেখা দেখা দিলে সে বললে, এরপর তুমি উইকেন্ডে এলে মিসেস নরুডকে এনো, আমাকে না। আমি জুড়ে দিলুম, এবং ট্যাক্সি করে তাকে হাওয়া খাইও এবং সিনেমায় নিয়ে গিয়ে সিগারেট খাইও। একবার সে বলেছিল, আমার সবচেয়ে কি ভালো লাগে জানো? পাহাড়, পর্বত, পাথর, তারপর গাছপালা, কাঁটাবন। পশু আমার তেমন ভালো লাগে না, মানুষও না। আমি বলেছিলুম, মানুষই আমার ভালো লাগে সবচেয়ে বেশি, তারপর পশু পাখি। এইবার সে কথা উঠল। সে বলল, পাহাড়ের চূড়ায় যখন উঠি তখন যে কি আনন্দ বোঝাতে পারব না। এমন একটা সেন্স অব স্পেস আর কোথাও বোধ করিনি, যেন পৃথিবীতে থেকেও পৃথিবী থেকে মুক্তি লাভ করেছি। আর কাঁটাবনে বসে কিরকম সেন্স বোধ করো? প্রাণের রোমাঞ্চ। অহরহ যে প্রাণ সঞ্চারিত পল্লবিত হচ্ছে, কাটার খোঁচা যেন তারই সত্যতাকে জাহির করতে থাকে, ভুলতে দেয় না। বাসায় ফিরে চললুম। পথ হারালুম। পথ খুঁজে পেয়ে আশ্চর্য হলুম। এত সোজা পথ হারিয়েছিলুম কি করে? ফার্ম হাউসে ফিরে যখন তাকে জিজ্ঞাসা করলুম কিছু খাবে কিনা, সে বললে ভীষণ মাথা ধরেছে, যকৃৎ জনিত মাথা ব্যথা, ওষুধ না খেলে সারবে না। ওষুধ কোথায় পাব? অগত্যা লন্ডনে না পৌঁছানো পর্যন্ত মাথা ব্যথা সইতে হবে। উৎসবের সমস্ত আনন্দ এক নিমেষে দগ্ধ হয়ে গেল। তাকে খুশি করলে যদি বেদনার কিছু লাঘব হয়, এই ভেবে হাসি তামাশা চালালুম। চুরি করে ব্লুবেল তুলব পরের বাগান থেকে, পুলিশ এসে দুজনকে ধরে চালান দেবে। ওই পথ দিয়ে সোজা যেও না গো, ওই প্রণয়ী প্রণয়নীর প্রেমালাপে ব্যাঘাত হলে ওরা অভিশাপ দেবে। দেখো দেখো, 5টি বীচ গাছ কেমন 5 ভাইয়ের মতো পাশাপাশি দাঁড়িয়েছে, আঁকবার মতো। বাস যেখানে দাঁড়ায় সেখানে আমরা আধ ঘন্টা দাঁড়িয়েও বাস পেলুম না। এতক্ষণে তার মনে পড়ল পার্সটার কথা। তোমাকে দিয়েছি? আমি অতি কষ্টে হাসি চাপতে লাগলুম। আমার একটা পকেট টিপে দেখলে তার মুখ শুকিয়ে গেল। ঝুলিটাকে উজাড় করে ঝাড়ল। তার মুখ দিয়ে আর কথা সরে না। তবে কি ওই বাড়িতেই ফেলে এসেছি? তার চেহারা দেখে আমার ভয় করতে লাগল। পাছে মাথা ব্যথা বাড়ে। পার্সটা যে পকেটে ছিল সেইটা তার দিকে ফিরিয়ে দাঁড়ালুম। সে কি মনে করে পকেট টিপল। পার্সটার সন্ধান পেয়ে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমি আশ্বস্ত হলুম, বললুম, এবার বুঝলে তো কেন তো হাসছিলুম? ও, এই জন্যে? তখন আধ ক্রাউন দিতে রাজি হচ্ছিলে না, এখন গোটা পার্সটাই আমার। অনেক দেরিতে যেই বাসটা এলো সেটা আমাদের ট্রেন ফেল করিয়ে দিলে।
সে বললে, চলো তবে আমার বান্ধবী মুরিয়েলের বাড়িতে যাই। সে যদি 2টো ঘর দেয় তো থাকা যাবে, নয়তো পরের ট্রেনে লন্ডন। তার মাথা ব্যথার জন্যই ছিল আমার মাথা ব্যথা। তাই সে যখন তার বান্ধবীর বাড়িতে আমাকে নিয়ে পৌঁছল, তখন আমি আলাপ পরিচয়ের পর মুরিয়েলকে বললুম, একমাত্র এর জন্যে জায়গা আছে তো ভালোই, আমার জন্যে ভাববেন না। মুরিয়েলের বন্ধু জো আমাকে কাছাকাছি একটা হোটেলে নিয়ে চললেন। সঙ্গিনী বললে, আমার পার্স থেকে সামান্য কিছু দিয়ে বাকিটা তুমি রেখো। আমি তাকে খ্যাপাবার জন্য বললুম, তোমার পার্স কিসের? আমার পার্স থেকে তোমাকে কিছুটা দান করে বাকিটা আমি পকেটে পুরলুম। তার কাছ থেকে বিদায় নেবার সময় কিন্তু পরিহাস করার অবস্থাটাও বিদায় নিল। সকলের সামনে ভদ্রলোক ও ভদ্রমহিলা সাজতে হল। যদিও তার পীড়িত মুখখানির দিকে চেয়ে আমার মন কেমন করছিল। সারা রাত যখন তাকে মনে পড়ছিল, তখন আমার মনকে এই বলে প্রবোধ দিচ্ছিলুম যে আমাদের দুজনের দেহ যত দূরেই থাক, আত্মা তো অভিন্ন। পরের দিন সকালে দুজনে মিলে ওয়াটারলু ফিরে এলুম। তখনকার বিদায়টাই সত্যিকারের বিদায়। কেননা দিনের কোলাহলে ও কাজকর্মের মাঝখানে 2 দিনের একত্রবাস স্বপ্নের মতো অলিক বোধ হল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন অন্নদাশঙ্কর রায়ের লেখা 2 জনায়। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।